আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি দেশের এবং দেশের বাইরের সকল দর্শক শ্রোতাকে চ্যানেল আই সংবাদ আয়োজন নিয়ে বার্তাকক্ষে রয়েছে আহমেদ মেহেদী হাসান। সংবাদের শুরুতেই চলুন জেনে নেওয়া যাক ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনাম। ফ্যামিলি ও কৃষি কার্ড চালু সহ ৯ প্রধান প্রতিশ্রুতি দিয়ে বিএনপির ৫১ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা, সরকারে এলে বাস্তবায়নের সর্বাত্মক চেষ্টার প্রতিশ্রুতি। যে দল কর্মীদের নিয়ন্ত্রণ করতে পারে না তারা কিভাবে দেশ নিয়ন্ত্রণ করবে, জামায়াতের আমিরের প্রশ্ন। গণভোটে হাঁ পরাজিত হলে গোলামীর জিনজির ফিরবে মন্তব্য। চলমান সামরিক হামলার আশঙ্কা উত্তেজনার মধ্যে ইরান যুক্তরাষ্ট্রের বৈঠক, দীর্ঘ আলোচনা হলেও আসলে নির্দিষ্ট কোনো সিদ্ধান্ত। এবং গাজীপুরে নীলের পাড়ায় চিকিৎসক সানোয়ার হোসেনের বিশাল কৃষি খামার, প্রযুক্তি নির্ভর যান্ত্রিক জীবনের পাশাপাশি মাটির সান্নিধ্যে সুস্থতা আর প্রশান্তির এক অনন্য উদাহরণ। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। প্রিয় দর্শক, এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আইর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিমিং হচ্ছে। যাওয়া যাক বিস্তারিত সংবাদে। শুরুতেই ইস্পাহানি মির্জাপুর জাতীয় সংসদ নির্বাচন 2026 প্রসঙ্গ। সবার আগে বাংলাদেশ স্লোগানে ফ্যামিলি ও কৃষি কার্ড চালু সহ ৯ প্রধান প্রতিশ্রুতি দিয়ে ৫১ দফা নির্বাচনী ইশতেহার দিয়েছে বিএনপি। রাজধানীর একটি হোটেলে দলের চেয়ারম্যান তারেক রহমান নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন। তারেক রহমান বলেন, ভোটে জয়ী হয়ে সরকারে এলে এই ইশতেহার বাস্তবায়নের সর্বাত্মক চেষ্টা করবেন তিনি। রাহুল রায়ের রিপোর্ট। শুধু প্রচারণা নয়, রাজনৈতিক দলগুলোর জন্য নির্বাচনী ইশতেহার ভোটারদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। নির্বাচনী ডামাডোলের মধ্যে রাজধানীর একটি হোটেলে ৫ ভাগে ৫১ দফার ইশতেহার দিল বিএনপি। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ সিনিয়র নেতাদের নিয়ে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সেই ইশতেহার তুলে ধরেন। বিভিন্ন দেশের কূটনীতিক ও গণমাধ্যম ব্যক্তিত্ব ও বিশিষ্টজনরা ছিলেন এ আয়োজনে। বিএনপি ঘোষিত ৩১ দফা, জুলাই সনদ, নির্বাচনী জনসভায় তারেক রহমানের নানা পরিকল্পনা এবং সাম্প্রতিক রাজনীতির বিভিন্ন দিক বিবেচনায় বিএনপির এই ইশতেহার। রাষ্ট্র ব্যবস্থার সংস্কার, বৈষম্যহীন আর্থসামাজিক উন্নয়ন ও টেকসই রাষ্ট্রীয় সক্ষমতা অর্জন, ভঙ্গুর অর্থনীতি পুনর্গঠন ও পুনরুদ্ধার, অঞ্চলভিত্তিক সুষম উন্নয়ন, ধর্ম, সমাজ, ক্রীড়া, সংস্কৃতি এবং সংহতি, এই ৫টি অধ্যায়ে ৫১ দফা রয়েছে বিএনপির নির্বাচনী ইশতেহারে। দেশ এবং জনগণের সুদৃশ্য পরিকল্পনাকেই আমি বলেছিলাম আই হ্যাভ এ প্ল্যান। এই পরিকল্পনায় দেশের ৪ কোটিরও বেশি তরুণ, দেশের অর্ধেক জনসংখ্যা যারা নারী, কোটি কোটি কৃষক শ্রমিকের জন্য দেশ এবং বিদেশে কর্মসংস্থান একটি স্বনির্ভর বাংলাদেশ গঠন করার জন্যই প্রতিটি সেক্টর ভিত্তিক কর্ম পরিকল্পনা আমরা গ্রহণ করেছি। মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের মধ্যে আমরা একটি ডিপার্টমেন্ট তৈরি করতে চাই, যেটির কাজ হবে 2024 সালে যে গণ অভ্যুত্থান হয়েছে এবং বিগত 16 বছর ধরে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে বহু মানুষ যারা খুন গুম শিকার হয়েছেন, যারা বিভিন্নভাবে নির্যাতিত হয়েছেন, এই মানুষগুলোকে আমরা কিভাবে সহযোগিতা করতে পারি, কিভাবে এদের পাশে দাঁড়ানো যায়, সেই ব্যাপারে আমাদের একটি পরিকল্পনা রয়েছে আলাদা একটি ডিপার্টমেন্ট তৈরি করার মাধ্যমে। দুর্নীতি নির্মূল, সুশাসন প্রতিষ্ঠা, মানুষের অর্থনৈতিক মুক্তির ভাবনার সঙ্গে তরুণ ও নারীদের আকাঙ্ক্ষা গুরুত্ব পেয়েছে বিএনপির ইশতেহারে। প্রান্তিক ও নিম্ন আয়ের পরিবারকে সুরক্ষা দিতে ফ্যামিলি কার্ড চালু, কৃষক কার্ড, দুর্নীতিমুক্ত মানবিক রাষ্ট্র গড়ে তোলা, আনন্দময় ও কর্মমুখী শিক্ষা ব্যবস্থা, তরুণদের ভবিষ্যৎ নিশ্চিত, পরিবেশের সুরক্ষা, ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি সুদৃঢ় করা, ডিজিটাল অর্থনীতি,
নির্বাচনী অঙ্গীকারে এই 9টি প্রধান প্রতিশ্রুতি দেওয়া হয়েছে ইস্তেহারে। ভোট প্রদানের যে চর্চা, ভোটিং রাইট বা ভোট যেই বিষয়টি, এটিকে আমাদের অব্যাহত রাখতে হবে এবং অবশ্যই নিরপেক্ষ ভোট। আমরা কেয়ারটেকার সরকার আবার দেশে পুনঃপ্রতিষ্ঠিত করতে চাই। যে ব্যক্তি প্রধানমন্ত্রী হবেন তার মেয়াদ 10 বছরের বেশি হবে না। শুধু প্রতিশ্রুতি নয়, তা পূরণের জন্য শতভাগ চেষ্টা করবেন বলে জানান তারেক রহমান। আমার দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আগামী 12 তারিখে নির্বাচনে জয়ী হয়ে ইনশাআল্লাহ সরকার গঠনে সক্ষম হলে আমাদের সর্বাধিকার, সর্বোচ্চ অগ্রাধিকার থাকবে এই 3টি বিষয়ের উপর গুরুত্ব আরোপ করা: দুর্নীতি, আইনের শাসন এবং জবাবদিহিতা। যে কোনো মূল্যে আমরা এটিকে সর্বোচ্চ অধিকার দিব। গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করার কথা বলে আইনি জটিলতা ও হয়রানি দমনের অঙ্গীকার করেন বিএনপি চেয়ারম্যান। তিনি বলেন, ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতি নিশ্চিত করা হবে, খেলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠা করা হবে, মানুষের ভোটে ক্ষমতায় যাওয়া এবং রাষ্ট্রের উন্নয়নে পরিকল্পনাগুলো বাস্তবায়নে সবার সহযোগিতা চেয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। দিকে জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান একটি দলকে উদ্দেশ্য করে বলেছেন, যে দল নিজেদের কর্মীদের নিয়ন্ত্রণ করতে পারে না তারা কিভাবে দেশ নিয়ন্ত্রণ করবে। বরিশাল পটুয়াখালীর জনসভায় জামায়াতের আমির বলেন, এ অঞ্চলের নদী ভাঙন সহ সকল দুর্দশা দূর করতে অগ্রণী ভূমিকা রাখবে জামায়াত। গণভোটে পরাজিত হলে জাতির ভাগ্যে ফের গোলাপের জিঞ্জির ফিরে আসবে বলে মন্তব্য করেন ডাক্তার শফিকুর রহমান। তিনি ফরিদপুরের নির্বাচনী জনসভায় ফরিদপুরকে বিভাগ করার ঘোষণা দেন। আবুল কাশেমের ক্যামেরায় তাফহিমুল ইসলামের রিপোর্ট। মেহেন্দিগঞ্জ কাজিরাট আসনের নির্বাচনী প্রচারের অংশ হিসাবে বরিশাল বিভাগের বিভিন্ন জেলায় জনসভায় অংশ নিয়েছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। দিনের শুরুতেই বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার পাতারহাটে আরসি কলেজ মাঠে জনসভার মঞ্চে উঠেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। বরিশালের বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ হয়ে যায় জনসভা স্থল। মাঠ ছাড়িয়ে আশেপাশের সড়কগুলোতেও জড়ো হন নেতাকর্মীরা। বরিশালের মানুষদের নানান প্রতিশ্রুতি দিয়ে ডাক্তার শফিকুর রহমান বলেন, যে দল নিজেদের কর্মীদের নিয়ন্ত্রণ করতে পারেন না তারা কিভাবে দেশ নিয়ন্ত্রণ করবেন। 54 বছরে যাদেরকে দেখেছি তাদের আমলনামা আমাদের সামনে আছে, আর 5 আগস্ট থেকে এই 17 মাস যাদেরকে দেখেছি তাদের আমলনামাও আমাদের সামনে আছে। এখানে যাদের আমলনামাকে আমরা ভালোবাসবো তাদেরকেই আমরা ভোট দেব। যারা নিজের দল সামলাইতে পারে না তারা কি দেশ সামলাতে পারবে? যারা নিজের দল সামলাতে পারে ইনশাল্লাহ তারাই দেশ সামলাতে পারবে। জনগণ সুযোগ দিলে জামায়াতে ইসলামী 18 কোটি মানুষের পাহারাদার হিসেবে কাজ করবে বলে জানান ডাক্তার শফিকুর রহমান। বাংলাদেশ জামাতে ইসলামী চেষ্টা করেছে তার দলটাকে সামাল দেওয়ার, কোনো অন্যায়ের সাথে কেউ যাতে কোনোভাবে সম্পৃক্ত না হয় তার পাহারাদারি করার। এতদিন পাহারাদারি করেছি দলের, এবার আপনারা একটু মেহরবানি করে সুযোগ দেন, আমরা এখন 18 কোটি মানুষের চৌকিদারি করতে চাই, তাদের জীবন সম্পদ ইজ্জতের পাহারাদার হতে চাই। সে সুযোগটা আপনারা যদি দেন ইনশাআল্লাহ আপনাদের আস্থার প্রতিদান দেওয়া হবে আমাদের জন্য ওয়াজিব। এরপর জামায়াতে ইসলামের আমির অংশ নেন পটুয়াখালীর বাউফল জনসভায়। এখানেও কানায় কানায় পূর্ণ হয়ে যায় জনসভা স্থল। প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের আমির গণভোটের হাঁয়ের পক্ষে ভোট চান। জনসভায় জামায়াতের আমির বলছেন, তারা ক্ষমতায় গেলে নারীদের জন্য আমার আয়ের সংসার নামে একটি প্রকল্প চালু করবেন, যে প্রকল্পের মাধ্যমে নারীদের প্রশিক্ষণ দিয়ে তাদের হাতে কাজ তুলে দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছেন তিনি। প্রার্থীদের হাতে দলীয় প্রতীক তুলে দিয়ে 11 দলীয় জোটের পক্ষে সমর্থন চান ডাক্তার শফিকুর রহমান। পটুয়াখালীর জনসভার পর জামায়াতের আমির যোগ দেন ঝালকাঠি, পিরোজপুর ও নড়াইলের জনসভায়। এরপর ফরিদপুরের জনসভায় বক্তব্য দিয়ে শুক্রবারের নির্বাচনী কর্মসূচি শেষ করেন জামায়াতের আমির। আর যদি তুলে দিতে হয় তাইলে মিল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি বন্ধ করলে হবে? বন্ধগুলো চালু করতে হবে, নতুন নতুন ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি গড়ে তুলতে হবে। আমাদের মূল লক্ষ্য হচ্ছে গোটা বাংলাদেশকে শিল্পে পরিণত করা, পুরোনো ধাঁচের কাজকর্ম থেকে বাংলাদেশকে সামনে নিয়ে আসা। ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে লাখো জনতা স্বাগত জানায় জামায়াতের আমিরকে। তাফহিমুল ইসলাম, চ্যানেল আই। এ পর্যায়ে আকিজ ইস্পাত ভোটের হিসাব 360।
23 বছর পর বিএনপি চেয়ারম্যান তারেক রহমান নির্বাচনী জনসভায় যোগ দিতে আজ ঠাকুরগাঁও ও দিনাজপুর যাচ্ছেন। তারেক রহমানের সফর ঘিরে নেতাকর্মীদের মাঝে বিরাজ করছে উৎসাহ উদ্দীপনা। তারা নিরাপত্তার সব ব্যবস্থা নিয়েছে প্রশাসন। ঠাকুরগাঁও সংবাদদাতা এবং দিনাজপুরের স্টাফ রিপোর্টারের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে জিয়াজাবর মিন্টু রিপোর্ট। শনিবার ঠাকুরগাঁয়ে নির্বাচনী জনসভায় যোগ দেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। মঞ্চ তৈরিতে ব্যস্ত শ্রমিক, উজ্জীবিত নেতাকর্মীরা। সাধারণ কর্মীদের পাশাপাশি নির্বাচনী প্রতিটি প্রচারে তারেক রহমানের জনসভায় যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঠাকুরগাঁও জেলা বিএনপি জানায় বেলা 11টায় ঠাকুরগাঁও যাবেন তারেক রহমান। ঠাকুরগাঁও বালক উচ্চ বিদ্যালয়ের বড় মাঠে নির্বাচনী জনসভায় যোগ দেবেন তিনি। তারেক সাহেব আসতেছেন, উনার মিটিং আপনারা সবাই যাবেন, আপনাদেরকে আমি নিয়ন্ত্রণ করতে দাওয়াত করতেছি। সকাল 9টায় যাওয়া হবে ভাই, একটু আগত করে হেলিকপ্টারে আসবে, ওখান থেকে উনি আবার দিনাজপুর যাবেন, আর অনেক জায়গায় যাবেন। তো একটু সকাল 9টার মধ্যে কষ্ট করে তারপরে হাই স্কুল মাঠে খুব কাছে দূরে না আপনাদের চলে যাবেন। তারেক রহমানের সফর উপলক্ষে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে জেলা প্রশাসন। কি পরিমাণে ফোর্স বা কি পরিমাণে নিরাপত্তা কর্মী আমরা রাখবো এটা নির্ভর করবে ওনার মুভমেন্টের উপরে। পরে দিনাজপুরে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন তারেক রহমান। বিএনপি চেয়ারম্যানের দিনাজপুর সফর নিয়ে সংবাদ সম্মেলন করেছেন দিনাজপুর 6 আসনের দলীয় প্রার্থী। দিনাজপুরের মানুষের বিশেষ আগ্রহ, উচ্ছ্বাস, আবেগ কাজ করতেছে বিএনপি চেয়ারম্যানের এই সফরকে সার্থক এবং সফল করার জন্য। দেশ এবং ঠাকুরগাঁও ও দিনাজপুরের উন্নয়ন বিষয়ক বিভিন্ন পরিকল্পনা শোনার অপেক্ষায় ওই এলাকার জনগণ। যাযাবর মিন্টু, চ্যানেল আই। ঢাকা 11 নির্বাচনী এলাকায় প্রচারে ব্যস্ত সময় পার করছেন বিএনপি প্রার্থী ডক্টর এম.এ. কাইয়ুম ও 11 দলীয় জোট এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বিকেলে বাড্ডায় পোস্ট অফিস রোড, বড় টেক সহ কিছু জায়গায় প্রচারণা এবং বৈঠক করেন বিএনপি প্রার্থী এম.এ. কাইয়ুম। ধানের শীষ প্রতীকে ভোট দিলে এলাকার উন্নয়ন ও মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ার ঘোষণা দেন তিনি। অন্যদিকে বাড্ডার বেরাইদ, পশ্চিম পদরদিয়া ও সাতারকুল কাজীবাড়ি এলাকায় প্রচার চালান 10 দলীয় জোটের সমর্থিত প্রার্থী নাহিদ ইসলাম। বেশ কয়েকটি উঠোন বৈঠকে অংশ নিয়ে শাপলাকলির পক্ষে ভোট চান তিনি। এবারে নির্বাচনে চাঁদাবাজ এবং ভূমিদস্যুদের বিরুদ্ধে অবস্থান নেওয়ার আহ্বান জানান নাহিদ ইসলাম। আমরা দেশটাকে আধিপত্যবাদ মুক্ত করতে চাই, ফ্যাসিবাদ মুক্ত করতে চাই, দুর্নীতি এবং সন্ত্রাস মুক্ত করতে চাই, এবং আমরা একটা ইনসাফ ভিত্তিক, সুশাসন ভিত্তিক একটা দেশ গঠন করতে চাই যেখানে সবার ন্যায্য অধিকার থাকবে। ভোটারদের বলবো, আপনাদের আমাদের চিনেন, আমাদের অতীত জানেন, অনেকে অনেক কথা নতুন এসে বলবে, তার চেয়ে আপনার পরীক্ষিত পরিচিত পূর্বে যারা আমরা কাজ করেছি, তারেক রহমান অনেক জনকল্যাণমূলক কর্মসূচি এনেছে। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ঢাকা 17 আসনের অন্তর্গত সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় করেছেন। বিএনপি চেয়ারম্যানের গুলশান কার্যালয়ে শুক্রবার এই মতবিনিময় সভা হয়। এ সময় তারেক রহমান এই আসনে সনাতন ধর্মাবলম্বীদেরও প্রত্যাশার কথা শোনেন। পরে তিনি প্রার্থী হিসেবে তাদের কাছে ভোট চেয়ে বলেন, এই বাংলাদেশে সবার অধিকার সমান। এ সময় তিনি সকলে মিলে নিরাপদ এবং ভালো বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন। সকল সময় যেন ভাবি আমরা যে আমরা এই দেশেরই সন্তান, এই দেশেরই নাগরিক। আমার যতটুকু অধিকার আছে এই দেশের উপরে, ঠিক আপনার ততটুকু অধিকার আছে। কম না বেশি না, আমার থেকে কম না বেশি না, আমারও আপনার থেকে কম না বেশি না, আমাদের অধিকার সমান। কাজেই প্রত্যেকে আমরা বাংলাদেশি এবং প্রত্যেকে এই দেশের নাগরিক। আমরা নাগরিক হিসাবে আমাদের প্রত্যেকের প্রতি প্রত্যেকের যখন দায়িত্ব আছে, ঠিক একইভাবে আমাদের প্রত্যেকেই রাষ্ট্রের প্রতি এবং রাষ্ট্রের আমাদের প্রত্যেকের প্রতি দায়িত্ব কর্তব্য আছে। চট্টগ্রাম শহর থেকে প্রায় 50 কিলোমিটার দূরে দ্বীপ উপজেলার সন্দ্বীপ। প্রায় 2.5 লাখের বেশি ভোটার দিয়ে গঠিত চট্টগ্রাম 3 সংসদীয় আসন ঘিরে বাড়ছে নির্বাচনী উত্তাপ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে একেবারে কাছাকাছি সময় প্রার্থীদের প্রতিশ্রুতি আর ভোটের হিসাব নিকাশ সরগরম হয়ে উঠেছে দ্বীপ জনপদ। সন্দ্বীপ থেকে জাহিদ হাসান শাকিলের রিপোর্ট।
চট্টগ্রাম শহর থেকে দূরত্ব মাত্র 50 কিলোমিটার, তবে দুর্গম নদীপথ পেরিয়ে অবস্থিত দ্বীপ উপজেলা সন্দ্বীপ। এটি চট্টগ্রাম 3 সংসদীয় আসন। এই আসনের মোট ভোটার সংখ্যা 2,80,430 জন। রাজনৈতিকভাবে এই আসনটি বিএনপি শক্ত ঘাঁটি হিসেবেই পরিচিত। এবারও সাবেক সংসদ সদস্য মোস্তফা কামাল পাশা প্রার্থী হয়েছেন বিএনপির হয়ে। এছাড়া নির্বাচনের মাঠে রয়েছেন জামায়াত ইসলামীর প্রার্থী আলাউদ্দিন শিকদার এবং ইসলামী আন্দোলনের প্রার্থী আমজাদ হোসেন। একটা উন্নত মানের যোগাযোগ ব্যবস্থা স্থাপনের আমরা একটা ব্যবস্থা নেব। এখনো আমরা জোয়ার ভাটার উপরে নির্ভরশীল হইতে হয়। এবার ভোটের পরিবেশ অত্যন্ত ভালো থাকবে, প্রশাসন যদি নিরপেক্ষ হয়। ভয়ে আমাদের প্রশাসনকে নিয়ে তারা বেচা কিনা হয় কিনা। সন্দ্বীপবাসীর আমাদের প্রতি যে ভালোবাসা, আসলে এটা কৃতজ্ঞতা প্রকাশ করে শেষ করতে পারবো না। অতীতের যে ইতিহাস, সেই ইতিহাসের কারণে ভোটাররা মাঝে মধ্যে শঙ্কিত। তবে প্রশাসন আমাদেরকে আশ্বস্ত করেছে এই 2026 সালের নির্বাচন অতীতের মতো নির্বাচন হবে না। 2018 সালে সাবমেরিন কেবলের মাধ্যমে বিদ্যুৎ সংযোগ পেলেও এখনও এই উপজেলার প্রায় অর্ধেক মানুষ বিদ্যুতের বাইরে। দীর্ঘ 15 বছর মানুষ ভোট দিতে পারে না সন্দ্বীপের মানুষ, এবং ভোট দেওয়ার জন্য ভোটাধিকার প্রয়োগ করার জন্য উন্মুখ হয়ে আছে। শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে সন্দ্বীপে নিরাপত্তা জোরদারের কথা জানিয়েছে প্রশাসন। এই বছর আমরা রেকর্ড সংখ্যক নৌবাহিনী সদস্যদেরকে মোতায়েন করেছি 23টি উপজেলা এবং 3টি সিটি কর্পোরেশনে, ঢাকা, চট্টগ্রাম এবং খুলনা সিটি কর্পোরেশনে, এবং আমাদের মোট 5,000 সদস্য মোতায়েন রয়েছে। এছাড়া আমাদের দ্বীপাঞ্চল এবং উপকূলীয় এলাকায় 7টি জাহাজ সার্বক্ষণিক মোতায়েন থাকবে। তবে সব মিলিয়ে ভোটের দিন যত ঘনিয়ে আসছে ততই উত্তাপ হয়ে উঠছে চট্টগ্রাম 3 সন্দ্বীপের নির্বাচনী মাঠ। সন্দ্বীপ থেকে জাহিদ হাসান শাকিল, চ্যানেল আই। যাওয়া যাক অন্যান্য সংবাদে। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনার মধ্যেই ওমানে আলোচনা আপাতত শেষ হয়েছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আলোচনা শেষ হলেও কূটনৈতিক যোগাযোগ পুরোপুরি বন্ধ হয়নি। এদিকে বৈঠক শেষ হওয়ার মাত্র 1 ঘন্টার মধ্যেই যুক্তরাষ্ট্র ইরানের তেল বাণিজ্যের সঙ্গে জড়িত ব্যক্তি, প্রতিষ্ঠান ও জাহাজের উপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে। তাই ভবিষ্যতে এই সংলাপ কোন পথে এগোবে সেটাই দেখার বিষয়। বিস্তারিত সুব্রত গায়নের রিপোর্টে। সামরিক হামলার আশঙ্কা ও চলমান উত্তেজনার মধ্যে ওমানে অনুষ্ঠিত হল ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের বৈঠক। তবে দীর্ঘ আলোচনা হলেও শেষ পর্যন্ত নির্দিষ্ট কোনো সিদ্ধান্ত আসেনি। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, এই আলোচনা একটা ভালোর শুরু। তবে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, আলোচনা শেষ হলেও কূটনৈতিক যোগাযোগ পুরোপুরি বন্ধ হয়নি, এই আলোচনা অব্যাহত থাকবে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, আলোচনার লক্ষ্য ছিল পারমাণবিক ইস্যুতে একটি ন্যায্য ও পারস্পরিক সন্তোষজনক এবং সম্মানজনক সমঝোতা অর্জন করা। তবে যে কোনো সংলাপ চলতে হলে হুমকি ও চাপমুক্ত পরিবেশ নিশ্চিত করতে হবে বলেও জানান তিনি। এদিকে আলোচনা শেষ হওয়ার মাত্র 1 ঘন্টার মধ্যেই যুক্তরাষ্ট্র ইরানের তেল বাণিজ্যের সঙ্গে জড়িত ব্যক্তি, প্রতিষ্ঠান ও জাহাজের উপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করে। হোয়াইট হাউস জানিয়েছে, যুক্তরাষ্ট্র কূটনীতিকে এখন একটি সম্ভাব্য পথ হিসেবে বিবেচনা করছে, তবে প্রয়োজনে সামরিক বিকল্পও টেবিলে রয়েছে। এমন পরিস্থিতিতে উপসাগরীয় অঞ্চলে সামরিক উপস্থিতি আরও জোরদার করেছে যুক্তরাষ্ট্র। উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় নিজ নাগরিকদের তাৎক্ষণিক ইরান ছাড়তে বলেছে ওয়াশিংটন। এদিকে কাতার, তুরস্ক, সৌদি আরব সহ একাধিক আঞ্চলিক দেশ যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতি সংযম দেখানোর আহ্বান জানিয়েছেন। সুব্রত গাইন, চ্যানেল আই। চিকিৎসা পেশার ব্যস্ততার মাঝেও শেকড় ও মাটির টানে দৃষ্টান্ত স্থাপন করেছেন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ সানোয়ার হোসেন। হাসপাতালে চিকিৎসা সেবা দেওয়ার পাশাপাশি তিনি গাজীপুরে নীলের পাড়ায় গড়ে তুলেছেন বিশাল কৃষি খামার। প্রযুক্তি নির্ভর যান্ত্রিক জীবনের মাটির সান্নিধ্যে সুস্থতা আর প্রশান্তির এক অনন্য উদাহরণ গড়েছেন তিনি। বিস্তারিত জানাচ্ছেন শাইখ সিরাজ। গাজীপুরের নীলের পাড়া গ্রাম, চারিদিকে সবুজের সমারোহ আর পাখির কলকাকলি। এই গ্রামেই গড়ে উঠেছে এক অনন্য কৃষির আয়োজন, যার কারিগর কোনো পেশাদার কৃষক নন, বরং দেশের অন্যতম খ্যাতিমান চিকিৎসক অধ্যাপক ডক্টর মোহাম্মদ সানোয়ার হোসেন। দীর্ঘ 35 বছর সরকারি চাকুরিতে সফলতার পর এখন ব্যস্ত বেসরকারি চিকিৎসায়। চাইলে পারতেন বিদেশের উন্নত নাগরিক সুবিধা গ্রহণ করতে, কিন্তু বেছে নিয়েছেন মাটির সোদা গন্ধ
এটা কেবলমাত্র আমি ইচ্ছা করলেই হয়ে যাবে তাই নয় আর কি, কিন্তু আমার একটা টান আছে মাটিতে, এখানকার পানিতে এবং এই গ্রামের ভিতরে আমার একটা টান আছে। এই মাছের চাষটা কত বছর যাবত এখানে? 10-12 বছর হয়েছে। এগুলো তো আপনাদের না? হ্যাঁ, এটা আমার। দেখেন এই যে আলু লাগাইছি, পেঁয়াজ লাগাইছি, মরিচ টুপি সব আছে, দেখেন লাউ। বেশিরভাগ কনজিউমার হলো এখানকার আমার যারা কাজ করে। গাভী বলছি এগুলো হলো আরসিসি, দুধ কম হয় কিন্তু এর দুধ হলো অনেক বেশি মিষ্টি। কত মন ধান আপনি পান এই জমি থেকে? এই জমি থেকে আমি প্রায় নিয়ারলি 1000 মন্স। আমি কিন্তু এর 750 মন ধান দিয়েছি অ্যাজ সিডস। বিএডিসির তো কোনো ক্যাপাসিটি নেই, বীজ হিসেবে দিয়ে দিয়েছে। হ্যাঁ। ডক্টর সানোয়ারের এই আয়োজনে জড়িয়ে আছে প্রান্তিক মানুষের জীবিকাও। আল্লাহ পাক সবারই যে কয়জন আসছে সবারই চলার পথে আছে। এখন স্যারের সাথে অনেকদিন ধরে যাওয়া আশা করি, তো একটু মহব্বত এই জন্য এসে কাজ করি। না ঠিক আছে, আপনারা সব একই গ্রামের, সবাই রিলেটেড। দৃশ্যত খামারটি বড় না হলেও প্রভাব বিচারে উদ্যোগটি বিশাল। এভাবে শহরের পুঁজি আর জ্ঞান যদি গ্রামের অর্থনীতি আর কৃষিতে বিনিয়োগ করা যায়, তাহলে টেকসই হবে আমাদের আগামীর কৃষি, এবং গ্রামে কর্মসংস্থান যেমন হবে, আমাদের কৃষি সমৃদ্ধি বাড়বে। গাজীপুরের নীলেপাড়া থেকে শাইখ সিরাজ, চ্যানেল আই। প্রিয় দর্শক, এই নিয়ে বিস্তারিত প্রতিবেদন দেখবেন আজ রাত 9টার সংবাদের পর হৃদয় মাটি ও মানুষ অনুষ্ঠানে। রাজধানীর পুরান ঢাকার বংশালের দুটি এলাকায় প্রায় 6 বছর ধরে জলাবদ্ধতায় ভোগান্তি পোহাচ্ছেন এলাকাবাসী। সুয়ারেজ লাইনের দুপুরের উপচে পড়া পানি নামতে মধ্যরাত পর্যন্ত সময় লেগে যায়। সিটি কর্পোরেশন আর ওয়াসাকে ভোগান্তির কথা বহুবার বলা হলেও কাজের কাজ কিছুই হচ্ছে না বলে অভিযোগ এলাকাবাসীর। শাকের আদনানের পর। বংশালের মাজেদ সর্দার রোডে দুপুর 12টার দৃশ্য এটি। সুয়ারেজ লাইনের উপচে পড়া পানি রাস্তায় উঠে এসেছে। একই জায়গার দুপুর 2টার অবস্থা। উপচে পড়া পানি বাড়তে বাড়তে কখনো প্রায় হাঁটু পর্যন্ত হয়ে যায়। এলাকার মানুষ অনেক ভুক্তভোগী। মসজিদের নামাজ তো আছেই, মানুষ বাড়ি বাড়ি বাসা ছেড়ে চলে যাচ্ছে, রাস্তা কেনাকাটা করতে পারতেছে না। আমাদের নিজস্ব উদ্যোগে কিছু বালু বুলু ফালায় এলাকার লোকজনের সুবিধার জন্য। এমন বাস্তবতায় মসজিদে যাওয়া আসা সহ নিত্যদিনের প্রয়োজনীয় কাজ করাও কষ্টকর ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। সদাই নিতে কষ্ট হয়, আবার এমনও আছে পানির জন্য সদাই নিতেও পারি না। এই যে এখানে একটা পিট ছিল, এই লাইনটা এখান থেকে বেরোয় ওই রাস্তা দিকে যাতায়াত রাস্তা ছিল, এটা কাজটা করার পরে এটা বন্ধ হয়ে গেছে। এর ঠিক পাশের আগাসাদেক রোডের ধানমন্ডি গলিতেও একই রকম অবস্থা। তা আমরা তো মনে করেন অফিসে দৌড়াদৌড়ি করতেছি, মাঝখানে দৌড়া একটা গাড়ি পাইছি, 2 দিন কাজ করেছি। কষ্ট না বাবা, খোদা 30 দিন এই পানি উঠে থাকে। এই মসজিদে যেতে পারে না, ব্যবসা বাণিজ্য কষ্ট হয়, মানুষের দোকানপাট কষ্ট করে খুলতে পারে না। সিটি কর্পোরেশনের কর্মীরা মাঝে মধ্যে আসলেও কাজের কাজ কিছুই হচ্ছে না। ভিতরে মাটি ভরা, এগুলাই যে ময়লা কাগজ মাগজ সবই এখানে। এলাকাবাসী বলছেন ঠিকাদাররা সড়কের সম্পূর্ণ কাজ শেষ না করায় বছর দেড়েক ধরে ভোগান্তির মাত্রা আরও বেড়েছে। এই যে জলাবদ্ধতা দেখতে পাচ্ছেন, এটা কোনো বৃষ্টির পানি না, প্রতিদিনকার এই নিত্যদিনের ঘটনা। দুপুর থেকে শুরু করে মধ্যরাত পর্যন্ত এই ভোগান্তি পোহাতে হয় এলাকাবাসীকে। সুয়ারেজ লাইনের পানি উপচে পড়ে এই ধরনের অবস্থা সৃষ্টি হয়। এলাকাবাসী বলছেন দ্রুত এই ভোগান্তির থেকে তারা মুক্তি চান। বংশালের মাজেদ সর্দার রোড থেকে শাকের আদনান, চ্যানেল আই, ঢাকা। এবার কৃষি সংবাদ। ব্লাস্ট প্রতিরোধী বাড়ি 33 জাতের গম চাষে লাভবান হওয়ার স্বপ্ন দেখছেন মেহেরপুরের কৃষক। অনুকূল আবহাওয়া, সঠিক পরিচর্যা ও তীব্র শীতের কারণে এবছর গমের চাষ খুব ভালো হয়েছে। বাজার দর নিয়ে কিছুটা শঙ্কায় আছেন কৃষক। মেহেরপুর প্রতিনিধি গোলাম মুস্তাফার তথ্য ও ভিডিও চিত্রে আলবক্সিদের রিপোর্ট। এবার বিঘা প্রতি জমিতে গম চাষের খরচ হয়েছে 8 থেকে 10,000 টাকা। ব্লাস্ট প্রতিরোধী উচ্চ ফলনশীল গমের নতুন নতুন জাত আবাদ করে শঙ্কামুক্ত রয়েছে কৃষক। গমে ব্লাস্ট প্রতিরোধ ও ভালো ফলনের জন্য কৃষককে ফুল আসার আগে পরে ছত্রাকনাশক প্রয়োগ করার পরামর্শ দিচ্ছেন কৃষি বিভাগের মাঠ কর্মীরা। এবছরে প্রচণ্ড পরিমাণের শীত আছে, তাই গম আল্লাহর রহমতে মাঠে এখন ভালো আছে। তো আমরা আশা করি যে গমের ফলনটা এবছরে ভালো পাবো। মাঠে বাড়ি 32 গম বুনেছি। শীত যত বেশি হয়
গমটা তত বেশি ভালো হয়। তবে গম কাটার সময় 1800 থেকে 2000 টাকা মন দাম চান চাষিরা। গমের চাষ করতে গিয়ে 8 থেকে 10,000 টাকা খরচ হয়, তো তুলনা মতন আমরা গমের দাম পাই না। তো আমরা আশা করি জানা আমরা 1800-2000 টাকা দাম পাই, আমরা সেই আশা করছি আমাদের যেন ন্যায্য দামটা সরকার দেয়। এই জাতের গম ব্লাস্ট প্রতিরোধী এবং তাপ সহনশীল, এজন্য এগুলোকে চাষ করার পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। 30 বা 32 জাতের গম যদি কৃষকরা আবাদ করে থাকে তাহলে তাদেরকে হচ্ছে যে ঠিক ফুল আসার আগে একবার হচ্ছে যে ছত্রাকনাশক দিতে বলা হয়েছে এবং ফুলটা যখন পুরো ঝরে যাবে তখন একবার ছত্রাকনাশক দিতে বলা আছে। এতে কৃষকরা কোনো ক্ষতি হবে না। কৃষি বিভাগের হিসেবে এই বছর জেলায় গম চাষ হয়েছে 13,040 হেক্টর জমিতে। গম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ হয়েছে 56,580 মেট্রিক টন। আল মুকসিদ, চ্যানেল আই। প্রকৃতি সংবাদ। আইন অমান্য করে গাইবান্ধার পলাশবাড়ির লোকালয়ে গড়ে উঠেছে লোহাজাত পণ্য উৎপাদনকারী শিল্প কারখানা। এতে বায়ু ও শব্দ দূষণে অতিষ্ঠ এলাকাবাসী, হুমকিতে জনস্বাস্থ্য। শব্দ দূষণকারী কারখানা বন্ধে দ্রুত ব্যবস্থা নেয়ার দাবি ভুক্তভোগীদের। জনদুর্ভোগ কমাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে জেলা পরিবেশ অধিদপ্তর। ফারুক হোসেনের তথ্য ও ভিডিও চিত্রে আফরোজা হাসির রিপোর্ট। পলাশবাড়ির মনোহরপুর ইউনিয়নের পুটিমারি গ্রাম ঘনবসতিপূর্ণ লোকালয়ে গড়ে উঠেছে লোহাজাত পণ্য উৎপাদনের একাধিক শিল্প কারখানা। এসব কারখানার নেই শিল্প ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র। সকাল 8টা থেকে চালু হওয়া কারখানায় উৎপাদন চলে মধ্যরাত পর্যন্ত। মেশিনের বিকট শব্দে অতিষ্ঠ এলাকাবাসী। শব্দটা যখনই কানে আসে আমার বিল্ডিং এর ওই বাচ্চা লেখাপড়া পড়তে বসলেই কান্না করে। স্ত্রীর হচ্ছে হার্টের সমস্যা, ওই যখন একটা বাড়ি পড়ে বিল্ডিং মনে কাঁপিয়ে ওঠে। লোহার কণা বাতাসে ছড়িয়ে পড়ায় পরিবেশ প্রকৃতি সহ চরম ঝুঁকিতে জনজীবন। যখন চালু করে তখন শব্দ, রাতের বেলা চালু করলে তো ঘুমানোর সমস্যা। ঝুঁকিপূর্ণ পরিবেশে কাজ করলেও শ্রমিকদের জন্য নেই নিরাপত্তা ব্যবস্থা। মাসে যা হচ্ছে আমরা বাড়িতেই খাচ্ছি, এটা আমাদের একটা সুবিধা আর কি। কিন্তু হালকা শব্দ হয়, কিন্তু আমরা তো দিনের বেলা কাজ করি, রাতে মনোরঞ্জন করলেও 7টা-8টা পর্যন্ত, তার বেশি হয় না। তবে অভিযোগ অস্বীকার করেছেন কারখানার মালিক। আমাদের কেউ অভিযোগ দেয়নি, শুধু একটা লোকে অভিযোগ দিতেছে, আমার দাদাই করে গেছে এই ব্যবসা। আমাদের বাড়িতে মানুষের তো ক্ষতি হয় না বা মানুষ কোনো অভিযোগও দেয়নি, এই জন্য পরিবেশ দূষণের আমরা এই ব্যবস্থা করি না। তদন্ত সাপেক্ষে কারখানা বন্ধে আইনগত ব্যবস্থা নিচ্ছে জেলা পরিবেশ অধিদপ্তর। আপনি যদি এখানে কাজ শুরু করেন বা শব্দ দূষণমূলক কোনো কার্যক্রম শুরু করেন, তাহলে আমরা আমাদের আইন অনুযায়ী মোবাইল কোর্ট, এনফোর্সমেন্ট কার্যক্রম, প্রতিষ্ঠান বন্ধ করা সহ সকল ধরনের আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। জনদুর্ভোগ কমাতে অবৈধ কারখানার বিরুদ্ধে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি ভুক্তভোগীদের। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। প্রিয় দর্শক, সংবাদের শেষ প্রান্তে আমরা চলুন আরও একবার জেনে নেওয়া যাক যা ছিল এখনকার ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামে। ফ্যামিলি ও কৃষি কার্ড চালু সহ 9 প্রধান প্রতিশ্রুতি দিয়ে বিএনপির 51 দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা। সরকার এলে বাস্তবায়নের সর্বাত্মক চেষ্টার প্রতিশ্রুতি। যে দল কর্মীদের নিয়ন্ত্রণ করতে পারে না তারা কিভাবে দেশ নিয়ন্ত্রণ করবে, জামায়াতে আমিরের প্রশ্ন। গণভোটে হাঁ পরাজিত হলে গোলামির জিঞ্জির ফিরবে মন্তব্য। চলমান সামরিক হামলার আশঙ্কা ও উত্তেজনার মধ্যেই ইরান যুক্তরাষ্ট্রের বৈঠক। দীর্ঘ আলোচনা হলেও আসেনি নির্দিষ্ট কোনো সিদ্ধান্ত। এবং গাজীপুরের নীলের পাড়ায় চিকিৎসক সানার হোসেনের বিশাল কৃষি খামার। প্রযুক্তি নির্ভর যান্ত্রিক জীবনের পাশাপাশি মাটির সান্নিধ্যে সুস্থতা আর প্রশান্তির এক অনন্য উদাহরণ। প্রিয় দর্শক, সংবাদের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। এর সাথে শেষ করছি এখনকার সংবাদ আয়োজন। সংবাদে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সংবাদ টিমের সবার পক্ষ থেকে আপনাদের আদর শুভেচ্ছা।